আজকে এই সভা ডেকেছে হচ্ছে ওয়ার্কিং পিপলস অ্যালায়েন্স এবং আমাদের আজকের সভার মূল আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনী লড়াই ও অধিকার আন্দোলন, বামপন্থীদের কর্তব্য। আমি সভার শুরুতেই আগে আমাদের তিনজন বক্তাকে একটু ডেকে নিচ্ছি সামনে বসার জন্য। হ্যাঁ, একটু বসলে খোলা হয়। আমাদের মধ্যে রয়েছে সপ্তর্ষি ব্যানার্জি। সপ্তর্ষি ব্যানার্জি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সদস্য এবং আমাদের ক্যালকাটা হাইকোর্টের প্র্যাকটিস করেন এবং আমাদের বিভিন্ন গণ আন্দোলনের ক্ষেত্রে যখনই আইনি সহায়তা প্রয়োজনীয়তা পড়ে তখন সপ্তর্ষিরা বিশেষ ভূমিকা পালন করেন। আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায় এবং কুণালরা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক দীর্ঘদিনে। এবং আমাদের মধ্যে রয়েছেন কমরেড চন্দন প্রামাণিক। চন্দনদা সিপিআইএম এর নিউ ডেমোক্রেসি পার্টির লিডার। আমাদের এই সভার মূল কাজ শুরু করার আগে একটু ডব্লিউপিএ কি এবং আজকের এই সভাটা কেন ডাকা হলো সেই বিষয়ে দু একটা কথা একটু শুরুতে বলতে চাইছি। আমাদের এই যে সংগঠন ওয়ার্কিং পিপলস অ্যালায়েন্স, এটা শুরু হয়েছিল 2022 সালে এবং এই সংগঠনের প্রাথমিক ভাবনা সপ্তর্ষিরার হাত ধরেই আর কি বলা যেতে পারে। আসলে 2021 সালে যখন আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয় সেই সময় একটা অভূতপূর্ব পরিস্থিতি দেখা যায় যে দীর্ঘদিন ধরে আমাদের দেশে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলছে সেটা একটা নির্দিষ্ট রূপ পেতে পেতে এমন একটা জায়গায় পৌঁছায় যখন এটা লক্ষণীয় হয়ে ওঠে যে বামপন্থীদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তারা নিজেদের মধ্যে পরস্পর পার্টিগুলোকে ক্রিটিক করে, তাদের বিরোধিতা করা উচিত, সেরকম ইতিহাসও আমাদের দেশে রয়েছে। কিন্তু সেটা এমন জায়গায় চলে যায় যে কোনো ঐক্য গঠনের ঐক্য গঠন করার কোনো পরিস্থিতি থাকে না, বরং তারা বিভিন্ন ডানপন্থী পার্টিদের হাত ধরে তাদের নির্বাচনী বৈতরণী পার করতে চায় এবং রাস্তার আন্দোলনের ক্ষেত্রেও তারা এরকম বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেটা আমাদের দেশের বিভিন্ন অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গেছে। লক্ষণীয় যেটা যে আমরা যদি পার্লামেন্টে দেখি যে বিজেপি যখনই বিভিন্ন জনবিরোধী আইন পাশ করতে চেয়েছে বা পদক্ষেপ নিয়েছে সেই সময় বিরোধীদের মধ্যে একটা অদ্ভুত ঐক্য দেখা গেছে যে এই প্রশ্নে যে তারা নয় ওই সময় ওই ভোটাভুটি বয়কট করেছে বা বিভিন্ন অজুহাত দেখিয়ে পার্লামেন্টের বাইরে বেরিয়ে গিয়ে অর্থাৎ ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বাইরে বেরিয়ে প্রতীকী প্রতিবাদে মগ্ন থেকেছে। এতে সুবিধা দুখানা আছে। এক হচ্ছে যে কোনো স্ট্যান্ড নিতে হলো না বিভিন্ন পদক্ষেপের ক্ষেত্রে যখন বিজেপি আমাদের বিভিন্ন জনবিরোধী পদক্ষেপগুলো নিয়ে চলেছে। আর এর দ্বিতীয় যে সুবিধাটা সেটা হচ্ছে যে এর ফলে ইডিসিবিআই এর ভয়টাও কিছুটা কমেছে, কারণ শাসক পার্টি তখন আর কি তাদের বিরুদ্ধে ইডিসিবিআই আলাদাটা একটু কমিয়ে দেয় বা ওই অর্থে বার্গেনিং ইত্যাদি হতে থাকে। এখন প্রশ্নটা এখানে আমাদের ক্ষেত্রে দাঁড়ায় যখন আমরা প্রথম আলোচনা শুরু করি যে শুধুই কি এটা একটা সেই আদর্শগত একটা অবস্থান, সেটা একটা পিউরিটান চিন্তাধারা থেকে আমরা বলছি যে বামপন্থীর একত্রিত হোক, একসাথে লড়াই করুক, নাকি প্রকৃত অর্থে আমাদের যে মতাদর্শগত অবস্থান রয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারই বিভিন্ন ধারা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। অর্থাৎ এটা কোনো সাময়িক ট্যাকটিক্যাল প্রশ্ন নয় আর কি, এটা একটা আদর্শগত প্রশ্ন বটে। এখন আমাদের আজকে যেভাবে সভা হচ্ছে, আমাদের বক্তারা যারা রয়েছেন এবং আমাদের সংগঠন যখন প্রথম কাজ করতে শুরু করে তখনও একটা প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে যে আমরা কি আমাদের সমস্ত মত যেটার ভিত্তিতে আমরা এই বাম ঐক্যের কথা বলছি সেটা নির্বাচনী হোক বা আন্দোলনগত হোক সেখানেও কি আমরা একমত? এটা শুরুতেই বলে রাখা ভালো যে না, আমরা একমত নই, বহু মতধারা রয়েছে। আমরা 2023 সালে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের পথ বলে একটি পুস্তিকা প্রকাশ করি। সেখানে এটা আমরা স্পষ্ট করে দিই যে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন মত রয়েছে। যেমন যারা আর কি বিভিন্ন ডানপন্থী দলের সাথে একসাথে কাজ করার কথা বলছে, তারা যে নিউক্লিয়ার থিসিসের কথা বলছে আমরা বলছি তার অপব্যাখ্যা করা হচ্ছে।
আবার একই সাথে মানে ওই সেই সময়কার যে কমিউনিস্ট সেন্টার থেকে বিভিন্ন যে মানে পদক্ষেপগুলো মানে বা লাইনগুলো ছিল তার ভিত্তিতেও দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের উত্থান হয়নি আর কি, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাম ঐক্যের প্রয়োজনীয়তা আছে, এরকম একটা লাইন রয়েছে। সেই লাইনের বহু লোক আমাদের আজকে সভাতে উপস্থিত আছে, আমাদের সংগঠনেও আছে। আবার উল্টো দিকে আমাদের বাম মহলে ট্রটস্কিপন্থী মতধারাও রয়েছে, যেখানে বাম ঐক্যের কথা জোরালোভাবে বারংবার উঠে আসে। সে কারণে ওই পুস্তিকাতে একটি প্রবন্ধ আমি লিখেছিলাম এবং আরেকটি প্রবন্ধ অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায় লিখেছিলেন সেই সময়, যেটা থেকে এটা বোঝায় যে আমাদের আদর্শগত অবস্থানগুলো বিভিন্ন মানে প্রেক্ষাপটে বিভিন্ন পথে এগোলেও আদতে আমরা একটা জায়গাতে উপনীত হয়েছি যে বাম ঐক্যের একটা প্রয়োজনীয়তা আছে, বাম ঐক্যের একটা প্রয়োজনীয়তা আছে। এবার সেটা নির্বাচনী হতে পারে, সেটা আন্দোলনগত হতে পারে, এটা একটা দিক। এরপরে আমাদের সংগঠন যেটা শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বা সামাজিক বিষয়ে আমরা কিছু বিবৃতি দিতে শুরু করি, কারণ তখন একটি প্রস্তুতি কমিটি আকারে আমাদের সংগঠন চলছিল আর কি। এখন যে খুব বিশাল আমরা এগিয়ে গেছি, ব্যপ্ত হয়েছে এমনটা নয়, কিন্তু আমাদের এই কাজটা 2022 সাল থেকে চলছে যে এটা শুধু বিভিন্ন নির্বাচনী প্রসঙ্গে নয় যে কেন ওই সায়রা শাহ আলীমের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দাঁড় করালো, শুধু সেইটুকু নয়, বা অন্যান্য বিভিন্ন যে সামাজিক ইস্যুগুলো রয়েছে, যে আমাদের বিভিন্ন রাজনৈতিক বন্দী তাদের মুক্তির দাবি এবং বিভিন্ন গণ আন্দোলনকে দমন করার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অবস্থান রয়েছে, বা এমনকি আমাদের বামপন্থীদের যে আত্মসমালোচনার জায়গা রয়েছে, যেমন কেরালাতে ভিজিনজাম পোর্ট নিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, বা আমাদের রাজ্যে যে মানে 2007 সালের যে শিমু নন্দীগ্রামের আন্দোলন চলেছে আর কি, সেই বিষয় যেখানে আমাদের একটা ঐক্য এবং সংগ্রাম উভয় পথেই আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু হয়নি। আমরা নয় ঐক্য বেছে নিয়ে কোনো ক্রিটিক করিনি কোথাও, বা শুধু সংগ্রাম বেছে নিয়েছি, যেখানে এমন ক্রিটিক করতে শুরু করেছি যে পরস্পর শত্রুতা এমন জায়গায় গেছে যে আমরা ডানপন্থীদেরকে নিজেদের থেকে বেশি কাছের লোক বলে মনে করছি। এবার এখান থেকে দাঁড়িয়ে মানে এর বাইরেও ধরুন আমাদের সেই সময় যে আমাদের রাজ্যে বর্তমানে যে নিয়োগ দুর্নীতি চলছে আর কি, সামগ্রিকভাবে নিয়োগ দুর্নীতি, মানে শুধু বাইরে শিক্ষকদের নিয়োগের বিষয়টা আসে, কিন্তু সামগ্রিকভাবে যে বেসরকারীকরণের পথে রাজ্য সরকার হাঁটছে, এবং সেটা হাঁটতে গেলে আমাদের রাজ্য সরকারের সুবিধা হচ্ছে যে কেন্দ্রে নির্মলা সীতারামন বলে যে আমি ব্রাহ্মণ, আমি পেঁয়াজ খাবো না ইত্যাদি, এসব তাকে সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে আর কি, যেমন লেস্তার নেই খাতি ইত্যাদি বলতে হয়। রাজ্য সরকারকে এসব কিছুই বলতে হয় না, সে একটা নির্দেশিকা জারি করে দেয়, তারপর যা হওয়ার তাই হয়, এই নিয়ে কেউ আলোচনাও করে না, এবং তারা যেটা চায় সেটা মানে গণমানুষের সেটা চরিতার্থ তারা সহজেই করে ফেলতে পারে। আবার একই সাথে দাঁড়িয়ে আপনারা অনৈক্যের বার্তা দেখুন যে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ বারবার উঠে এসছে, সেখানেও এই কিছুদিন আগেই আর কি কেরালার সরকার কত খারাপ, তা নিয়ে রাহুল গান্ধী জোরালো মতবাদ রাখছে, আবার আমাদের রাজ্যে হাত ধরাধরি করে তারা আন্দোলন করার পথে এগোনোর কথা ভাবছে। এর বাইরে ধরুন যে কোনো গণ আন্দোলনও বিপর্যস্ত হচ্ছে। একটি মানে সামগ্রিক উদাহরণ দিলেই বোঝা যায় যে বর্তমানে যে সন্দেশখালির যে আন্দোলন হচ্ছে, সেই সময় আমরা দেখেছি যে আমাদের বামপন্থী মহলে যেন একটা দ্বিধা রয়েছে যে এই আন্দোলনে থাকবো কি থাকবো না, এরকম একটা বিষয়, আন্দোলনে গেলে কত পার্সেন্ট বিজেপির পক্ষে চলে যাবে, এই নিয়ে আমরা ফিতে দিয়ে ক্যালকুলেশন করছি আর কি। কিন্তু এটা ভেবে দেখছি না যে সেখানকার যে সাধারণ মানুষ, যে সাধারণ মহিলারা যে লড়াই করছে, তাদেরও যে একটা সামাজিক দাবি রয়েছে, সেটাকে আমরা উপেক্ষা করে চলেছি। ফলে আন্দোলনও ব্যাহত হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের আন্দোলনগত ঐক্য করে তৈরি হচ্ছে না। ফলে আমরা বিভিন্ন মানে আলাদা আলাদা মতধারা থেকে একই জায়গাতে উপনীত হয়েছি যে বাম ঐক্যের প্রয়োজনীয়তা আছে, সেটা নির্বাচনী হোক বা সেটা আমাদের আন্দোলনগত পরিসরেই হোক না কেন, সেই বিষয়ে আজকের আলোচনা সভা। এবং আজকের আলোচনা সভাটা শুরুতেই বলে রাখা হলো যে এটা ওপেন এন্ডেড, মানে আমরা কোনো এরকম বেছে বেছে কোনো স্পিকারকে এরকম বক্তব্য রাখতে বলিনি, যারা আমাদের কথাই বলবে আর কি। সেখানেও মানে বিভিন্ন মতধারা থাকতে পারে, থাকবেও, এবং আমরা সেই মানে সমস্ত মানে আমাদের যত মানে মতপার্থক্যগুলো রয়েছে সেগুলোকে হয়তো বজায় রেখেই, যেখানে কোনো কমন মিনিং এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে সামগ্রিকভাবে বামপন্থীরা কী করতে পারে সেই বার্তাটা আজকের সভা যাতে দিতে পারে, সেই
কামনা করে আজকে আমাদের সভা শুরু করছি। আমি শুরুতেই আহ্বান করছি চন্দনদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। উপস্থাপনাটা ব্যক্তি অনেক বর্জনের দিকে চলে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে সেই ব্যক্তিকে আলোচনা না করে আমি চাইবো ওটা সংক্ষিপ্ত ভাবে আমাদের অবস্থানটা ধরা যায়। এই আলোচনায় শেখার আগে মনে হয় যে সবচেয়ে প্রথম যেটা দরকার নির্বাচনী লড়াই বা অংশগ্রহণ যে দরকার শীর্ষক আলোচনা। আসলে নির্বাচনকে দেখার ক্ষেত্রে মাঝখানে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেটা নিয়ে একটা বোঝাপড়ার জায়গা থেকে আলোচনাটা শুরু হওয়াটা উচিত। নির্বাচনকে দেখার ক্ষেত্রে মাঝবাড়ির মধ্যে বহু ধরনের মত রয়েছে, কিছু প্রাকৃতিক সেগুলো রয়েছে। কোন দেশে সমাজ পরিবর্তন বিপ্লব, সেই বিপ্লবের সঙ্গে নির্বাচনের আন্তঃসংঘর্ষ কি হবে, নির্বাচনের মধ্যে গিয়ে কোন একটি শান্তিপূর্ণ পথে সমাজ সংশোধন সম্ভব কি সম্ভব না, এই ধরনের বহু বিষয়ে দীর্ঘদিন ধরে মাঝবাড়ি মহলে বহু বিতর্ক বহু চর্চা হচ্ছে এবং খুব জোরালো ভাবে বক্তব্যটা জোরালো ভাবে আসে মাঝবাড়ি মহলে 1899 সালে যখন ফ্রান্সের সমাজ গণতান্ত্রিক নিজেরা প্রতিক্রিয়াশীলদের ঠেকাবার জন্য মন্ত্রিসভায় যায় এবং তাদের মন্ত্রিসভায় যে সংগঠনটা প্যারিস সঙ্গে দমনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই সময় দাঁড়িয়ে রোজা লুক্সেমবার্গ একটা অসাধারণ কথা বলেছে, যে কথাটা নির্বাচন কিংবা নির্বাচনের বিরুদ্ধে সরকার গঠন অথবা বিপ্লব করার যে অবস্থান, সেই রোজা লুক্সেমবার্গের সেই পরিসংখ্যানটা খুব সংক্ষেপিত করে দিচ্ছে। যে সমস্ত লোকেরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা এবং সামাজিক বিপ্লবের স্বীকৃতি নিজেদের আইনি সংস্কারের পদ্ধতির মধ্যে ঢুকে দেন, তারা প্রকৃতপক্ষে একই লোককে অধিকতর শান্ত দীর্ঘদিন পথ বেছে নেন না, বরং পথ বেছে নেন। নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বলতে তারা বিভিন্ন সমাজের উপর সংস্কারের পক্ষে দাঁড়ান। সংস্কার ও বিপ্লব রোজা লুক্সেমবার্গের এই লেখাতে এটিকে বলছে যে কিভাবে সমাজ পরিকল্পিকা নির্বাচনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে বিপ্লবের যে ধারণা, এটা যে আদৌ সম্ভব নয়, এটা যে একটা সমাজের আমূল পরিবর্তনের পক্ষে নয়, এটা যে খালি ওপর সংস্কারের কাজে বুঝতে পারে। এবং তারপর এই বিষয়টা নিয়ে কেন্দ্র করে বহু বিতর্ক আন্তর্জাতিক কংগ্রেস আন্দোলন হয়েছে, কারণ বহু অভিজ্ঞতা আমরা দেখেছি। আমরা শুধু একটা দেশের ক্ষেত্রে নয়, অঙ্গরাজ্যের সমস্যা নির্বাচনকে দেখার দৃষ্টিভঙ্গি যে নির্বাচনের মধ্যে দিয়ে কোনো একটি দেশে বিপ্লব সমাধান করা, শান্তিপূর্ণ পথে বিপ্লব করার যে অবস্থা, সেটা মার্ক্সবাদীরা বারবার সেটাকে ছাড়িয়ে চলেছে। আবার ঠিক বিপরীতে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে নির্বাচনকে দেখার এক বিপরীত দৃষ্টিভঙ্গি আমরা দেখি। নির্বাচনটা নির্বাচনের কোনো অধিকার নেই, ফলে নির্বাচন বয়কট করা তাদের সাধারণভাবে বয়কট ভিত্তি করে সেই বয়কট করার একটা অবস্থা সারা পৃথিবীর ছিল আমাদের দেশেও রয়েছে। আমরা এই দুটো অবস্থানই বিরোধী, কারণ এই দুটো অবস্থানই মার্ক্সবাদের বিরোধী। নির্বাচন শ্রেণী সংগ্রামের অধীনে, আন্দোলনের অধীনে একটি কৌশলে মার্ক্সবাদীদের সমস্ত গণ আন্দোলন কিংবা বামপন্থীরা তারা যা যা সংগ্রাম করবে তার মুখ্য লক্ষ্য থাকবে হচ্ছে নির্বাচন। এই এক অবস্থান। আরেকটা যে বিপরীত অবস্থান, যে নির্বাচন কোনো বিষয়ই নয়, নির্বাচন গণ আন্দোলনে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। এই দুটো অতি অবস্থান, দুটো বিপরীত অবস্থান, দুটো বিপরীত অবস্থানই মার্ক্সবাদ সম্মত নয়। নির্বাচন গণসংগ্রাম, সেই সংগ্রামের অধীনে একটি কৌশলের প্রশ্ন। কমিউনিস্টরা যখন প্রয়োজন মনে করে গণসংগ্রাম গণ আন্দোলনের জন্য সেটিকে ব্যবহার করে, যখন মনে হয় যে এটি ব্যবহার করার প্রয়োজন নেই তখন সেটা ব্যবহার করে।
ফলে এটি একেবারেই একটি কৌশলগত প্রশ্ন। এই কৌশলগত প্রশ্নের উপর দাঁড়িয়ে আমরা যদি আজকে ভারতবর্ষের মধ্যে ঢুকি, যে ভারতবর্ষের ঠিক এই অবস্থায় যে সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, যে এক চরম ফ্যাসিস্ট অনস্লটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, ফ্যাসিবাদ কায়েমের পূর্ব মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই অবস্থাটা ঢুকতে গেলে আমাদের খুব অতীতে না হলেও অন্তত পক্ষে 2014 সালের আলোচনায় ঢুকতে হবে। 2014 সালের আগে ভারতবর্ষ যে শাসকেরা শাসক ক্ষমতায় ছিলেন, বিভিন্ন গণ আন্দোলনের কারণেই হোক, বিভিন্ন কারণেই হোক, এমন কিছু সংস্কারমূলক পদক্ষেপ তারা নিয়েছিলেন যেগুলো সাম্রাজ্যবাদী শক্তি, কর্পোরেট শক্তি, ভারতবর্ষের রুলিং ক্লাসের খুব পছন্দসই ছিল। মিড ডে মিলের প্রশ্ন হোক, খাদ্য সুরক্ষার বিষয় হোক, 2006-এর বনাধিকার আইন হোক, এই ধরনের একগুচ্ছ ইউপিএ জামানার মানে কংগ্রেস নেতৃত্বাধীন যে ইউপিএ সরকার ছিল, তাদের জামানার যদি সংস্কারমূলক কিছু কর্মসূচি দেখা যায়, যে সংস্কারমূলক কর্মসূচি শাসক শ্রেণীর মনোভূত ছিল। এবং আমরা জানি 2008-এ যে বিশ্ব পুঁজিবাদ যে ভয়ানক সংকটের মধ্যে পড়েছিল, যা আজ কোনো না কোনো ভাবে ভারতবর্ষের অর্থনীতিকেও প্রভাবিত করছে, তার থেকে বেরোনোর জন্য ভারতের শাসক শ্রেণী সাম্রাজ্যবাদের প্রয়োজন ছিল এমন ধরনের এক আগ্রাসী শক্তি, যে আগ্রাসী শক্তি এই ধরনের যে আপাত সংস্কার, সেই আপাত সংস্কারগুলোকেও সরিয়ে দিয়ে জনগণের উপর একটা স্টিম রোলার তারা চালায়। তার শক্তির প্রতিনিধি হিসেবে 2014 সালে বিজেপি আরএসএস ফ্যাসিস্ট একটা শক্তি তারা ক্ষমতায় আসে। এবং সেই সময় আপনারা জানেন 2014 সালে ক্ষমতায় আসার পর বিজেপি প্রথম যে কাজটাতে হাত দিয়েছিল পার্লামেন্টে, প্রথম কাজটা যদি কারো স্মরণে থাকে খেয়াল করে দেখবেন, 2013 সালে জমি অধিগ্রহণ যে আইন তৈরি হয়েছিল, 1894 সালের ব্রিটিশদের তৈরি করা আইনকে বাতিল করে ভারতবর্ষের অজস্র জমি অধিগ্রহণ বিরোধী যে আন্দোলনের ফলশ্রুতিতে যে আইনটা চালু হয়েছিল, অথবা শাসকেরা চালু করতে বাধ্য হয়েছিল পরিবর্তন করতে, মোদী সরকার সবচেয়ে প্রথম সেই আইনটি বাতিল করতে উদ্যোগ। ঘটনা এটা ছিল যে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান অথবা লোকসভা কিংবা রাজ্যসভায় তাদের সেই নিরঙ্কুশ আধিপত্য ছিল না, যার মধ্যে দিয়ে তারা এগুলো করতে পারে। তারা এটা প্রস্তাব আনলেও তারা ধীরে এখান থেকে তারা পিছু হতে শুরু করে। তারাও শিক্ষা নেয়, ফ্যাসিস্টরাও শিক্ষা নেয় যে আমায় যদি এই ধরনের কার্যকরী পদক্ষেপগুলো নিতে হয়, তাহলে আমাদের শক্তি সংহত করাটা দরকার। ফলে 2014 থেকে 2019 এটা ছিল ভারতবর্ষের ফ্যাসিস্টদের শক্তি সংহত করার একটা পর্যায়। এই শক্তি সংহত করার পর্যায়ে তারা প্রধানত আক্রমণ নেয় বিভিন্ন ছাত্র, যুব, প্রগতিশীল শক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ভারতবর্ষের ইতিহাস, তত্ত্বগতভাবে, ধারণাগতভাবে, দর্শনগতভাবে ভারতবর্ষের ইতিহাস পাল্টানোর দিকটা তারা প্রধানত প্রথম ধাপটাতে হাত দেয়। এবং তার সঙ্গে মুসলিম বিদ্বেষ, আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো ধাপে ধাপে তারা চালাতে থাকে। 2019-এ ক্ষমতায় আসার পর যখন অত্যন্ত জোরালো ভাবে, অনেক নিরঙ্কুশ ভাবে বিজেপি ক্ষমতায় আসলো, আপনারা জানেন 2014-তে যখন বিজেপি ক্ষমতায় আসছে তখন ভোটের শতাংশ ছিল 30.8%। 2019-এ ক্ষমতায় আসছে, এটা বাড়িয়ে নিল 37%। অনেক নিরঙ্কুশ আধিপত্য নিয়ে জয়শ্রী ওই ঘরে আপনাদের যে নিরঙ্কুশ আধিপত্য নিয়ে আসার পর জুন মাসে সরকার গঠন হলো 2019-এ। তারপর প্রথম 5ই আগস্ট তারা প্রথম যে কাজটা করলো ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন, কাশ্মীরের 370-35 ধারা 5ই আগস্ট, একদম কয়েক মাস ব্যবধান। এবং তারপর যদি আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকেন, একের পর এক ধারাবাহিক 3 তালাক নিষিদ্ধকরণ, অভিন্ন দেওয়ানি বিধি, সিএএ, এনআরসি আনা, বনসংরক্ষণ আইনের পরিবর্তন, ধাপে ধাপে এবং রাম মন্দির প্রতিষ্ঠা। আজকের অবস্থায় দাঁড়িয়ে রাষ্ট্রের যে বিভিন্ন অন্য প্রতিষ্ঠান, যেটা 2014 থেকে 2019-এর পর্যায়ে ছিল না, সেগুলো অনেকটা পরিমাণে ফ্যাসিবাদ তার কবজাটা, বিজেপি আরএসএস তার কবজাটা করে নিয়েছে।
বিচার ব্যবস্থা, অন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিবিআই, ইডি, এনআইএ, সেগুলোকে খুল্লা ব্যবহার করা এর স্বার্থে, এগুলো কোনো সময় খুব নিরপেক্ষ ছিল এমনটা না। সুপ্রিম কোর্ট একটা শ্রেণীবিভক্ত রাষ্ট্র কাঠামোয় নিরপেক্ষ হয় না সবসময়, শেষ বিচারে সেটা শাসক শ্রেণীর পক্ষ। কিন্তু তাহলেও একেবারে সেইগুলোর যে আপাত নিরপেক্ষতা, সেই আপাত নিরপেক্ষতা খুল্লাভাবে তুলে দেওয়া, এইটা এক জিনিস। এটা কিন্তু একটা নতুন মাত্রা দেওয়া ভারতবর্ষের রাজনীতিতে। এই নতুন মাত্রা কিন্তু 2019 পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা এখন কি পরিণতিতে দাঁড়িয়ে আছে সকলেই আমরা দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই পুরো পর্যায়ে জুড়ে ফ্যাসিবাদকে রোখার ক্ষেত্রে বামপন্থীদের কর্তব্য যেহেতু একটা আলোচনার বিষয় আসছে, এটাকে রোখা যাবে কি মানে। ফ্যাসিবাদকে রোখার ক্ষেত্রে আমাদের বিচারে শ্রেণী সংগ্রাম, গণ আন্দোলন, গণসংগ্রাম সেটাই প্রধানতম রাস্তা। তার মানে এটা নয় যে নির্বাচনে কোনো ভূমিকা নেই। নির্বাচনের ভূমিকা আছে, অবশ্যই আছে, গুরুত্বপূর্ণভাবেই আছে, কিন্তু সেটা শ্রেণী সংগ্রামের অধীনে থেকেই সেটা বিবেচনা করাটা উচিত, বিচার করাটা দরকার। অন্তত ভারতবর্ষের বিভিন্ন ঘটনাবলীর শিক্ষাটাও সেটা দেখা যাচ্ছে। যদি গণসংগ্রাম না থাকে, গণ আন্দোলন না থাকে, শ্রেণী সংগ্রাম না থাকে, তাহলে এই নির্বাচনী ফ্যাসিবাদ বিরোধী নির্বাচনের সাফল্যকেও শাসক শ্রেণীর অন্য অংশটাও তাদের পক্ষে ধরে রাখা সম্ভব না, যদি গণ আন্দোলনের চাপ। দুটো ঘটনা আমি উল্লেখ করব। 2014 থেকে 2024 10 বছরে দুটো ঘটনা এই ফ্যাসিস্টদের পিছু হতে বাধ্য করেছে। রাস্তার মুখোমুখি লড়াই পিছু হতে বাধ্য করে, বাদ বাকি কোনো ঘটনায় সরাসরি এইরকম ভাবে তাদেরকে প্রত্যাঘাত করতে পারে। 1.5 বছরের বেশি সময় ধরা ঐতিহাসিক কৃষক আন্দোলন, 2 এই ন্যায় সংহিতাকে কেন্দ্র করে উত্তর ভারতের ট্রাক ড্রাইভারদের ঘটনা। এই দুটো ঘটনা ফ্যাসিস্ট শক্তিকে পুরোপুরি পিছু হতে বাধ্য করেছে। বাদ বাকি কোনো ঘটনায় অনেকগুলো উল্লেখযোগ্য আন্দোলন এই পর্যায়গুলো কিন্তু ভারতবর্ষে রয়েছে। সবচেয়ে প্রথম দেশজোড়া নাড়াচাড়া করার ঘটনা ঘটেছিল শাহিনবাগ এনআরসি বিরোধী আন্দোলন। ভারতবর্ষে 200টার বেশি জায়গায় এই ধরনের সিএ বিরোধী, এনআরসি বিরোধী অবস্থান চলছে দীর্ঘদিন ধরে, মাসের পর মাস ধরে চলছে, যার ছাপ আমাদের কলকাতা শহর পাঠশালাটা শেষও করেছে। সেই শাহিনবাগও কিন্তু শেষ বিচারে আন্দোলনটা কিন্তু রক্ষা করা গেল। যখন কোভিড আসলো, এই কোভিডকে অজুহাত করে সেই শাহিনবাগের আন্দোলন কিন্তু উঠিয়ে দিতে পারল শাসক। ঠিক একই পর্ব জুড়ে কিন্তু কৃষক আন্দোলনটা শুরু হচ্ছে পাঞ্জাবের। দেশজোড়া কৃষক আন্দোলন আমরা বলি বটে, কিন্তু এই কৃষক আন্দোলনের মূল কি বলবো মানে মূল ক্ষেত্র সেটা কিন্তু পাঞ্জাব। হরিয়ানা এসেছিল, পশ্চিম উত্তরপ্রদেশ এসেছিল, আরো কিছু কিছু রাজ্যের কৃষকরা তাদের সামিল হয়েছিল। কিন্তু যদি মূল ক্ষেত্র যদি ধরা যায়, সেটা হচ্ছে পাঞ্জাব, যেখানে এটা একটা জন আন্দোলনের পরিণত হয়েছিল। শুধু কৃষক না, পাঞ্জাবের মানে সমস্ত অংশের মানুষেরা এই আন্দোলনে সামিল হয়েছে। তো সেইখানে যখন আমরা যদি দেখি যে ফ্যাসিবাদকে রোখার ক্ষেত্রে গণ আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, আমাদের এগুলো কোনো না কোনো সময় কোনো না কোনো ফর্মে আমাদের এই ইতিহাসের মধ্যে যেতে হবে, এই চর্চার মধ্যে যেতে হবে, যে ওখানে বহু ধরনের শক্তি কিন্তু কৃষক আন্দোলনে ছিল। শুধু বামপন্থী না, দক্ষিণপন্থী বহু ধরনের শক্তিও ছিল, টিকায়তরা ছিল, আরো বহু ধরনের শক্তি ছিল, আবার বামপন্থীরাও ছিল। গুরুত্বপূর্ণ হচ্ছে এই আন্দোলন চলতে চলতে মাঝপথে যখন মোদী গভর্নমেন্ট এই ঘোষণা করে যে আন্দোলন তুলে নেওয়া হোক, আমরা এই আইনটা কতদিন আমার ঠিক খেয়াল করছে না, 1.5 বছর না 3 বছর জন্য স্থগিত রাখছি, 1.5 বছরের জন্য স্থগিত রাখছে, প্রস্তাব আনে। আপনারা জানতে অবাক হবেন, তথাকথিত সব বামপন্থী শক্তি ওখানে, মেজর বামপন্থী সিপিএম, সিপিআই সকলে এই প্রস্তাবে রাজি হয়েছে। আন্ডান মোল্লা প্রতিনিধিত্ব করতেন সেখানে। সিঙ্গু বর্ডার ছিল কৃষক আন্দোলনের মূল ক্ষেত্র। অনেকগুলো বর্ডারে আন্দোলন চলছে, টিগরি বর্ডার, সিঙ্গু বর্ডার, গাজীপুর। তার মধ্যে সিঙ্গু বর্ডারে হচ্ছে আন্দোলন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া। যোগেন্দ্র যাদব দর্শন পাল্টা তো বটে,
সিপিএম সিপিআই ধরনের সংগঠনও কিন্তু সমঝোতা করতে রাজি হয়ে গেছে। পারলো না কেন? পারলো না কিন্তু যেহেতু মূল ভরকেন্দ্র ছিল পাঞ্জাব, পাঞ্জাবের 32টা কৃষক সংগঠনের জোট, তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ এই প্রস্তাবে রাজি হল না। এবং যখন প্রকাশ্যে সাধারণ সভার মধ্যে দিয়ে সিদ্ধান্ত করা হলো যে আমরা কি করবো, ব্যাপক অংশের মানুষ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আমি এই উদাহরণটা এই কারণে বলছি, আসলে বামপন্থী গণ আন্দোলন এগুলো সম্পর্ক কি হয়? যদি হয় যে আমার আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে নিছক কোন রাজ্যে কতটা সিট পাবো সেইটা বাড়িয়ে নেই, সেই সংগ্রাম বিকশিত করাটা নয়, ফলে আমার শুরুতে উদ্দেশ্য থাকবে কিভাবে একটু বেশি করে সমঝোতা করে নেওয়া, মাঝপথে আন্দোলন তুলে দেওয়া। এইটা কিন্তু ফ্যাসিবাদকেই, এই অবস্থানগুলোকে প্রকারণ করে সাহায্য। ফ্যাসিবাদ বিরোধী অন্য যে রুলিং ক্লাসের দলগুলো আছে, তৃণমূল, কেজরিওয়াল, আপ, অন্যান্য, তাদের ভূমিকাগুলো 2014 থেকে 2024 10 বছরে প্রকারণদের ফ্যাসিস্টদের জমি শক্ত করতে ভয়ানকভাবে সাহায্য করছে। রাম মন্দির উদ্বোধনে কেজরিওয়াল প্রকাশ্যে সিপিএমকে জানাচ্ছে আপনার মানে খুব উচ্ছ্বসিত আমি, এটা খুব প্রয়োজন ছিল, অনেক দিনের স্বপ্নপূর্ণ। এবং সে তখনই দিল্লির সরকার ঘোষণা করছে মাসের প্রত্যেকটি মঙ্গলবার ওখানে একটি চণ্ডীপাঠ হবে, দিল্লি চণ্ডী মণ্ডপে প্রতি মাসের প্রথম মঙ্গলবার চণ্ডীপাঠ। আর মমতা কি করছে আমরা তো এখানে যাই, কালীঘাট মন্দির, হনুমান জয়ন্তী, হ্যান ত্যান সব থাকে। ফলে এই যে প্রতিযোগিতামূলক সম্প্রদায়, সেইটাই ফ্যাসিবাদকে নতুন করে আসছে। যেখানে প্রয়োজন ছিল শ্রেণী সংগ্রাম, শ্রেণীর সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক আন্দোলন, সেগুলো সংগঠিত উদ্যোগ, দুঃখজনক হলেও বাস্তব ভারতবর্ষে আমরা কিন্তু সেটা কয়েকটি ঘটনা বাদ দিয়ে সার্বিকভাবে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু আমরা সেটা দেখি। ফলে ফাঁসিবাদকে রোকার করতে বামপন্থীদের কর্তব্যের প্রশ্নে যদি আমাদের আলোচনা করতে হয়, এই শ্রেণী সংগ্রামের প্রশ্নটা, নির্বাচনের আগেও শ্রেণী সংগ্রামকে অগ্রাধিকার দেওয়ার প্রশ্নটা, এটা আলোচনায় না এনে কিন্তু পড়ে যাবে। এবং নির্বাচনে জিতলেও কিংবা নির্বাচনে থাকলেও সেটা রক্ষা করা যায় না। আমরা কদিন আগে দেখলাম হরিয়ানায় গণ আন্দোলনের চাপ থাকলে সাম্প্রতিক যে কৃষক আন্দোলন হচ্ছে, হরিয়ানার তার ছেলে কৃষ্ণকে চৌকারা প্রত্যাহার করে উপমুখ্যমন্ত্রী, হরিয়ানা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে, তারা কিন্তু আন্দোলন ছিল, তারা শাসক শ্রেণীর দল বিজেপি জোট সরকার করলো কেন? কারণ এই সাম্প্রতিক আন্দোলনে হরিয়ানার বহু কৃষক, বহু জনসমর্থন এই কৃষক আন্দোলনের দিকে চলে যেতে, ফলে তারা বাধ্য হলো সরকার থেকে সরে যেতে। বলছি, আমার বলার উদ্দেশ্য এইটা যে আসলে গণ আন্দোলন থাকলে অনেক শাসক শ্রেণীর দলও তারা চরম প্রতিক্রিয়ার থেকে তাদের সরে যেতে বাধ্য করা যায়। ফলে নির্ধারক প্রশ্নটা হচ্ছে গণ আন্দোলন, নির্ধারক প্রশ্ন নির্বাচন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের অবস্থানটা হচ্ছে এই রকম যে একের পর এক যদি বামপন্থীদের বহু বিতর্ক আছে, বহু বিতর্ক থাকবে, শ্রেণীগত ঐক্য এবং আর্থিক নীতির পলিসি বিষয়গুলো নিয়ে যদি সমস্যার সমাধান না হয়, বামপন্থীদের মধ্যে ঐক্য, এটা কিন্তু একটা অলিক কল্পনা হিসেবেই থেকে। কেন বলছি আমি? অর্থনৈতিক প্রশ্নে বিজেপি আর বিজেপি বিরোধী দলগুলো নয়া উদারনীতিবাদী অর্থনীতি, নয়া বিশ্বায়নের অর্থনৈতিক প্রশ্নে কি ফারাক আছে? তৃণমূল বলুন, সিপিএম বলুন, সিপিআই বলুন, বিশ্বায়ন বিরোধী আন্দোলনের ক্ষেত্রে উদারনীতি কার্যকরী করার প্রশ্নে সিপিএম সিঙ্গুর নন্দীগ্রাম মডেল এখনো তারা সঠিক মনে করে। কেরালায় আদানিকে ভোট দিতে চেয়েছিল এই বিজেপি সরকারের, বিজেপির সঙ্গে একসঙ্গে যৌথ মিছিল করেছিল সে ভোটে মৎস্যজীবীদের বিরুদ্ধে। ফলে যদি হয় যে আমি সেই নীতির বিরুদ্ধে, যখন সেটা অন্য সরকার, আমি সরকারে থাকলে আমি সেই নীতি কার্যকর। ফলে আর্থিক নীতির প্রশ্নে যদি আমরা বিচার করি, বিজেপি ফ্যাসিস্ট দল এবং ফ্যাসিস্ট বিরোধী দল এখন ভারতবর্ষে কিন্তু কোনো মৌলিক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শাসক শ্রেণীর সমস্ত দলগুলো আর্থিক নীতির প্রশ্নে এক লাইনে দাঁড়িয়েছে।
ফলে এটা আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বড় বাধা, বামপন্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামের কিন্তু একটা বড় বাধা। ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমার মনে হতে পারে যে নির্বাচনের হয়তো গুরুত্ব, আমার বলার ক্ষেত্রে যে গুরুত্ব হয়তো কম পড়ছে অথবা গুরুত্ব নেই, আমার বক্তব্য কিন্তু মোটেও এটা নয় যে নির্বাচনের কোনো ভূমিকা নেই। ফ্যাসিবাদকে রাস্তার সংগ্রাম, শ্রেণী সংগ্রামে যখন দেখা যাচ্ছে না, অনেক ধরনের প্রবণতা আছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 2021 সালের ভোটে এক ধরনের অভিজ্ঞতা। 2021 সালে কিছু কিছু আমাদের বন্ধু সংগঠন, তাদেরকে দেখেছিলাম নো ভোট টু বিজেপি এই ধরনের একটা স্লোগান হাজির করে কার্যত তারা যেটা করেছে অন্য শাসক দলে লেজুর বিক্রি করেছে। কেন লেজুর বিক্রি করেছে? কমিউনিস্টরা এটা কোনো সময় করে না। ফ্যাসিবাদকে রুখতে অন্য শাসক দলের সঙ্গে যদি যদি কারো এই অবস্থান হয়ে থাকে যে ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, আমাদের বিচারে এক্ষুনি ভারতবর্ষে ফ্যাসিবাদ পুরো কায়েম হয়ে গেছে, এটা নয়। কিন্তু যদি কারো বিচারে বিচার বিবেচনা থাকে যে ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, ফলে হচ্ছে মানে অন্য শাসক শ্রেণীর দলগুলোর সঙ্গে আমায় যুক্তভাবে কার্যকলাপ করতে হবে ফ্যাসিবাদকে রোখার, সেক্ষেত্রেও কমিউনিস্টরা কিন্তু কোনো সময় শাসক শ্রেণীর দলগুলো সম্পর্কে সমালোচনা বন্ধ রাখে। তাদের জনবিরোধী কাজ সেটা নিয়ে মানুষকে, মানুষের সামনে, জনগণের সামনে, শ্রমিক শ্রেণীর সামনে উন্মোচনের কাজটা তারা স্থগিত রাখে। প্রবর্তু বিজেপির অভিজ্ঞতায় আমরা দেখেছি পুরো পর্যায় জুড়ে তৃণমূল সম্পর্কে, রাজ্য শাসক দল সম্পর্কে একটি শব্দ তারা উচ্চারণ করে, বিপরীতটা দেখেছে। বহু জায়গাতে তারা তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে লিবারেশনের এক ধরনের অভিজ্ঞতা আছে। এখন কি বামপন্থা বলবেন, কিভাবে এগুলোর মানদণ্ড কি হবে না, খুব ভোট মেলে হয়ে যায় করছে। লিবারেশন দল এখন বামপন্থা না রুলিং ক্লাসের একটা অন্যতম বড় পার্টনার হতে চাইছে, এটা নিয়ে সংশয় তৈরি হইল। লিবারেশনের পলিটিক্স এমন জায়গায় দাঁড়াচ্ছে যে সিপিএম ধিকৃত হচ্ছে, নিন্দিত হচ্ছে, আমায় রুলিং ক্লাসের একটা এই হিসেবে সেই জায়গাটা বামপন্থী মোড়কটা নিয়ে যেতে হবে। ফলে যে কোনো মূল্যে হচ্ছে মানে তাদের এই নির্বাচনী প্রচার, এই নির্বাচনেও যদি দেখতে পারে যে দাদা তৃণমূলের প্রতি কোনো ধরনের সমালোচনা নেই। তৃণমূল যে শ্রমিক শ্রেণী জনসাধারণের বিরুদ্ধে একটা বড় ভূমিকা রেখেছে এবং সেটা যে বিজেপিকে আসার ক্ষেত্রে অনেক সুযোগ করে দিয়েছে পশ্চিম। কে না জানে 2018 পঞ্চায়েতে তৃণমূলের যদি ব্যাপক সন্ত্রাস না থাকতো 2019-এ বিজেপি এত 18টা সিট পাওয়ার কোনো সম্ভাবনা ছিল। প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা দেখেছি বহু গ্রাম, বাঁকুড়ার দুটো কেন্দ্রেই বিজেপি জিতে গেছে, নামগন্ধ ছিল। সিপিএমের একটা ভূমিকা ছিল, তাদের যে লড়াই সংগ্রাম করার দরকার ছিল, তাদের যে শক্তি ছিল, আমাদের মতো আমরা ছোট দল, আমাদের সেই শক্তি সামর্থ্যই নেই। কিন্তু সিপিএম এখনো পর্যন্ত দল হিসেবে আমাদের থেকে শতগুণ বড়। তাদের যে কর্তব্যটা ছিল সেই কর্তব্যটা পালন না করে বিজেপির দিকে সবটা তারা সচেতন ভাবে ছেড়ে দিচ্ছে। 2019-এ 2018 পঞ্চায়েত, 2019 এই পর্যায়ে। ফলে বামপন্থার হচ্ছে এই সমস্যাগুলো আমাদের মধ্যে রয়েছে। এখন এই সমস্যাগুলো কাটাতে গেলে একমাত্র, আবারও বলি, কৃষক আন্দোলনের যে অভিজ্ঞতা, সেই লেনিনের একটা কথা আছে, তত্ত্ব ধূসর, জীবন হচ্ছে চিরসবুজ। বামপন্থীদের এই সীমাবদ্ধতা ঠিক কোন পথে কাটবে, এটা আসলে সেই সংগ্রামের ময়দানে অনেকটা ফয়সলা হয়। সংগ্রামের ময়দানে যেভাবে দিল্লি কৃষক আন্দোলনের সংগ্রামের ময়দানে ফয়সলা হয়েছে, তাহলে আমি পুরোটা স্বতঃস্ফূর্তর উপর আমি ছেড়ে দিচ্ছি না। অবশ্যই সচেতন উদ্যোগ, কমিউনিস্টদের একটা সচেতন উদ্যোগ, সচেতন প্রচেষ্টা। কিন্তু সচেতন প্রচেষ্টা থাকলে যদি বস্তুগত পরিস্থিতি সেই জায়গায় না থাকে, শত সদিচ্ছা দিয়েও সেটাকে কিন্তু পরিণতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। ফলে সেই অবস্থায় ভারতবর্ষে আজকে বামপন্থী আন্দোলন দাঁড়িয়ে আছে। ফলে আমরা আমাদের মতো করে মানে কমিউনিস্ট দল, বিভিন্ন বামপন্থী দল, তাদের সঙ্গে যুক্ত কার্যকলাপ বিভিন্ন ফোরামে, বিভিন্ন ফ্রন্ট, কোথাও পার্টিগতভাবে, কোথাও গণসংগঠন স্তরে, কোথাও আঞ্চলিকভাবে সেগুলো করার চেষ্টা করছি। তবে আমাদের মূল নির্ধারক, আবারও বলি, শ্রেণী সংগ্রাম, গণ আন্দোলন, সেটাকেই মূল লক্ষ্য করে নির্বাচন তারপরে এইভাবেই আমরা বিষয়টা এগোতে চাইছি। এই বলে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের